প্রথম ধাপে যেটা আমরা চেষ্টা করব সেটা হলো প্রতিটি ইউনিয়নে মাতৃসেবা নিশ্চিত করা, একটি ফ্রি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা। প্রধান যে সমস্যাটা একেবারে যেটা খুব অসহনীয় পর্যায়ে চলে গেছে, এটা শুধু হাটাজারিবাসী না, এটা ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, রাঙামাটি, খাগড়াছড়িবাসীকেও যে খুব মারাত্মকভাবে এফেক্ট করছে, এটা হচ্ছে যানজট। তো আমরা যেটা চিন্তা করেছিলাম বা আমাদের যেটা পরিকল্পনা আছে, রেল লাইনের সাইডে দিয়ে বাজিত থেকে আমরা যদি একটি বাইপাস সড়ক করতে পারি, যেটা একদম পুরো হাটাজারি পার হয়ে ফটিকছড়ি হয়ে জোরারগঞ্জ হয়ে ঢাকা ট্রাঙ্ক রোডে গিয়ে মিলবে। বাট মূলত আমার যেটা চেষ্টা সেটা হচ্ছে আত্মনির্ভরশীল, মানে ছোট ছোট উদ্যোক্তা সৃষ্টি করা। বড় ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হলে যেমন চাকরির ব্যবস্থা হবে, একই সাথে যদি আমরা আমাদের তরুণদেরকে, তরুণীদেরকে বা যুব সমাজকে আমরা যদি এটাতে আগ্রহী করতে পারি, যে স্মল ইন্ডাস্ট্রি, যেটা পোলট্রি হতে পারে, এটা এগ্রিকালচার হতে পারে, এটা ফ্রিল্যান্সিং হতে পারে, এটা ডিজিটাল মার্কেটিং হতে পারে, অনেক কিছু হতে পারে। আমাদের নেতা জনাব তারেক রহমান 31 দফা একটি ধারা দিয়েছিনি যে উনিও কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, মিনিমাম 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। তো এই 1 কোটি কর্মসংস্থানের মধ্যে আমি নিজেও চেষ্টা করব যাতে মিনিমাম লক্ষাধিক বেকার যুবক হাটাজারি থেকে যেন আমি এখানে অ্যাডজাস্ট করতে পারি। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে যারা আমাদের হাটাজারি থেকে অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছে তাদেরকে পুনর্বাসিত করা সহ নতুন আরও কিছু মানুষজনকে যেন আমি আর্থিক প্রতিষ্ঠানগুলোতে চাকরি ব্যবস্থা করতে পারি, সেটা আমি চেষ্টা করব। মাদক এবং কিশোর গ্যাং গত 17 বছরে এই দুটি মারাত্মক রূপ ধারণ করেছে, এবং এইটি সমাধান করতে কিন্তু শুধু প্রশাসনের সদিচ্ছাই যথেষ্ট। যারা নেতৃত্ব দিচ্ছেন রাজনৈতিক দলের এবং যদি প্রশাসন একসাথে এখানে কাজ করে, আমার মনে হয় এটা উইদিন 24 থেকে 48 আওয়ার্সের মধ্যে এইগুলো বন্ধ করা সম্ভব। যদি জনগণ আমাকে হাটাজারি বায়েজিদবাসী যদি আমাকে ওনাদের যে মহামূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করে, ওনাদের সকলকে সাথে নিয়ে এই হাটাজারি বায়েজিদকে একটি আদর্শ সংসদীয় এলাকা হিসেবে আমরা গড়ে তুলতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। সুধী দর্শক, বিশেষ নির্বাচনী সাক্ষাৎকারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে যুক্ত আছেন বিএনপি থেকে চট্টগ্রাম 5 হাটহাজারী বায়েজিদ আংশিক আসনে মনোনয়নপ্রাপ্ত বরেণ্য রাজনীতিবিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি। আপনি দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে সরব ছিলেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময়তে প্রতিহিংসার শিকার হয়েছিলেন, কারাভোগ করেছেন, কিন্তু তারপরে সবসময় আপনি মানুষের পাশে ছিলেন। সম্প্রতি আপনি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি থেকে চট্টগ্রাম 5 থেকে মনোনয়ন পেয়েছেন। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে যারা দর্শক আছে ওনাদেরকে আমি শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে প্রায় 16-17 বছর ধরে নিরলসভাবে রাজপথে কাজ করে গেছি, গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করেছি জনগণকে সাথে নিয়ে। এবং এই 5ই আগস্ট 2024 সালে এই যে গণঅভ্যুত্থান হলো ছাত্র জনতা, সেখানেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম মুখ্য ভূমিকা ছিল, যেখানে আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরাও এই অঞ্চলে ভূমিকা রেখেছি। এর ফলশ্রুতিতে দল মনে করেছে যে যেহেতু 17 বছর ধরেই যত নির্যাতন নিপীড়নের শিকার হই না কেন, কোনো সময় এলাকা ছেড়ে যায়নি, এলাকার মানুষের সাথে সম্পৃক্ততা ছিল। যে একটা মহাদুর্যোগ যেটা আমরা দেখেছিলাম করোনাকালীন সময়, কোভিড-19 সময় যেটা আমরা দেখেছি, সে সময় কিন্তু আমরা শুধু হাটাজারি বায়েজিদ বিএনপি পরিবার প্রায় 47,000 পরিবারকে আমরা মানবিক সহায়তা পৌঁছে দিয়েছি। তাহলে এবং বন্যা বলেন, যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বলেন, তখন আমরা দলের পক্ষ থেকে আমরা জনগণের পাশে থেকেছি যে কোনো বিপদে আপদে। তো সেদিক থেকে চিন্তা করলে আমাদের দল এটা মনে করেছে যে যেহেতু আমাদের দীর্ঘদিনের জনসম্পৃক্ততা ছিল হাটাজারি জাতীয়তাবাদী পরিবারের, তাদের পক্ষ থেকে ওনারা আমাকে এই মনোনয়ন দিয়েছেন, এবং আমরা চেষ্টা করছি হাটাজারি জাতীয়তাবাদী পরিবারকে সাথে নিয়ে যেন আমরা এই আসনে নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করে আমার দলকে এই সিটটা উপহার দিতে পারি। আমরা আরেকটা বিষয় দেখেছি, মানে বিগত সরকারের আমলে খুব গোছানো বা কোনো উন্নয়ন আমরা খুব একটা হাটাজারিতে দেখিনি, যেহেতু চট্টগ্রামে খুব গুরুত্বপূর্ণ একটি আসন। এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রয়েছে, দেশের সবচেয়ে বৃহৎ মাদ্রাসা রয়েছে, আমাদের হালদার মতো এশিয়ার অন্যতম বৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র রয়েছে। তো হাটাজারিতে অনেক সমস্যা রয়েছে, যেখানে বিশেষ করে যানজট সহ আরো অনেকগুলো সমস্যা। তো আপনি দীর্ঘদিন ধরে হাটাজারি বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন,
কি কি সমস্যা আপনার চোখে পড়েছে মনে হচ্ছে? প্রধান যে সমস্যাটা একেবারে যেটা খুব অসহনীয় পর্যায়ে চলে গেছে, এটা শুধু হাটাজারিবাসী না, এটা ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, রাঙামাটি, খাগড়াছড়িবাসীকেও যে খুব মারাত্মকভাবে এফেক্ট করছে, এটা হচ্ছে যানজট। এই যানজটের সমাধানটা কিন্তু এই বিগত 17 বছরে সরকার যদি চাইতো করতে পারতো। এই সরকারও এসে হঠাৎ করে একটা ফ্লাইওভারের প্রস্তাব দিয়েছিল, যেটা আমি বিরোধিতা করেছি, এবং এটা আসলে এই সমস্যার হাটাজারি বাস সমাধান হতো স্ট্যান্ডে, না। হ্যাঁ, কারণ এটাতে যেটা হতো যে রাস্তা এক গাড়ির চাপ নিতে পারছে না, তখন দুইটা রাস্তার চাপ নিতে হতো, মানে একটা রাস্তার, কারণ একটা নিচের সড়ক আর একটা উড়াল সড়ক। তো আমরা যেটা চিন্তা করেছিলাম বা আমাদের যেটা পরিকল্পনা আছে, রেল লাইনের সাইডে দিয়ে বাজিত থেকে আমরা যদি একটি বাইপাস সড়ক করতে পারি, যেটা একদম পুরো হাটাজারি পার হয়ে ফটিকছড়ি হয়ে জোরারগঞ্জ হয়ে ঢাকা ট্রাঙ্ক রোডে গিয়ে মিলবে, তাহলে একদিকে যেমন ওই হাটাজারির ওই সাইডটা খুব উন্নত, সেটা উন্নত হবে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সুযোগ হবে, এবং এখানে 3 লেন 6 লেন করার যথেষ্ট পরিমাণ সরকারি জমি ওখানে আছে। তো আমার মনে হয় ওইটি একটি সমাধান হবে, এবং বিশেষ করে বদ্দিগির পাড় বা ওই জায়গাটাতে যে সারাক্ষণ জ্যাম থাকে, এবং এই জ্যামের কারণটা হচ্ছে বদ্দিগির পাড়ে থেকে গাড়িগুলো এসে রাইট ওই মাঝখানে রাস্তা যেহেতু কাটা আছে ওইটা দিয়ে ডান দিকে উঠে যেতে চায়। তো এইটা যদি আমরা ইউলুপ করে দেই, তাহলে কিন্তু এই সমস্যাটা একদমই সমাধান হওয়া সম্ভব। এটা আমি হয়তো আজকেই আমি আমাদের ইউএনও মহোদয়ের সাথে আলাপ করে এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় কিনা, বা আমাদের এসপি সাহেবকে এবং পুলিশকেও বলবো যে এটা ট্রাফিকে এটা বলে যাতে এটা একটা চেষ্টা করতে পারে, ওই জায়গাটা যাবে। এবং আমি বিশ্বাস করি যখন আমাদের বাইপাস সড়কের কাজটা হয়ে যাবে, তখন এই যানজটের সমস্যাটা কিন্তু 90% কমে যাবে। এবং আমাদের নিজেদের উদ্যোগেই কিন্তু হাটাজারি বাস স্ট্যান্ডের, আপনার মনে আছে কিনা, চত্বরটা অনেক বড় ছিল এবং এক সাইডে ছিল। এখন কিন্তু এটা মোটামুটি একটা এমন ছোট করে একটা রিজনেবল জায়গায় নিয়ে আসছে, যাতে আগের থেকে কিছুটা স্পেস বেড়েছে গাড়ি ম্যানুভারিং এর। তো এরকম কিছু সমস্যা আমরা সমাধানের চেষ্টা করছি। এবং হাটাজারিতে ইদানিং যতগুলো সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, অবশ্যই কিছু কিছু জায়গায়, বিশেষ করে স্কুলের সামনে বা যেগুলো মানে বিপজ্জনক বাঁক আছে, ওইসব জায়গায় স্পিড ব্রেকার অবশ্যই দরকার, এবং রাস্তার মধ্যে ডিভাইডার দরকার। ডিভাইডার না হলে রাবার কিছু ডিভাইডার পাওয়া যায়, ওয়াল ডিভাইডার না হলে রাবার ডিভাইডার গুলো দিলেও কিন্তু গাড়ি যখন রাস্তার ওই পারে যাবে বুঝতে পারবে, তখন তারা আবার রাইট সাইডে যাবে। একদিকে যেমন সরকারের একটা প্রচেষ্টা প্রয়োজন, আর আমাদের হাটাজারিবাসীরও আইন মেনে গাড়ি ঘোড়া চালানো, যানবাহন চালানো, এটার দিকেও আমাদের মনোনিবেশ করা উচিত বলে আমি মনে করি। দ্বিতীয় সমস্যা যেটা হচ্ছে মাদক এবং কিশোর গ্যাং, গত 17 বছরে এই দুটি মারাত্মক রূপ ধারণ করেছে, এবং এইটি সমাধান করতে কিন্তু শুধু প্রশাসনের সদিচ্ছাই যথেষ্ট। যারা নেতৃত্ব দিচ্ছেন রাজনৈতিক দলের, এবং যদি প্রশাসন একসাথে এখানে কাজ করে, আমার মনে হয় এটা উইদিন 24 থেকে 48 আওয়ার্সের মধ্যে এইগুলো বন্ধ করা সম্ভব। কারণ প্রশাসনের কাছে এক্স্যাক্টলি সকল তথ্য আছে, এবং আমরাও জানি কোথায় কি আছে। এবং আমি নিশ্চিত করতে চাই, যদি ইনশাল্লাহ আমরা জনগণের ভোটে নির্বাচিত হতে পারি, প্রথম 90 ডেজের মধ্যেই এই ধরনের যা সমস্যা আছে এগুলো একদম সম্পূর্ণরূপে মানে মূলোৎপাটন করার চেষ্টা আমরা করবো ইনশাল্লাহ। আচ্ছা, মানে এখানে এটা সামগ্রিকভাবে আমাদের শুধু হাটাজারি না, সারা দেশেরই চিত্র, যেটি হচ্ছে বেকার সমস্যা। জি জি। আপনি যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারেন, এই ক্ষেত্রে স্পেশালি হাটাজারিতে যারা তরুণ বা যারা বেকার সমস্যা সমাধানে আপনি কোনো পদক্ষেপ নেবেন? অবশ্যই অবশ্যই। আমি কয়েকজন হাটাজারিতে যাদের অলরেডি ইন্ডাস্ট্রি আছে ওনাদের সাথে কথা বলেছি। আমরা যে বাইপাস সড়কটার কথা বলছি, ওই সড়কের পাশে কিন্তু অনেক জমি আছে যেগুলো এখনো খুবই সুলভ মূল্যে পাওয়া যাবে। তা আমি ওনাদেরকে অনুরোধ করেছি যে যারা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে চায় তারা যদি ওই অঞ্চলগুলোতে জমিগুলো কিনে, আমি সেই অঞ্চলটাকে ইন্ডাস্ট্রিয়াল জোন ডিক্লেয়ার করে ওখানে আমি ব্যক্তিগত শিল্পায়ন বা প্রাইভেট ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য আমি এনকারেজ করতে চাই, যেটা সর্ববৃহৎ কর্মসংস্থানের একটা ব্যবস্থা হতে পারে। এছাড়াও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে যারা আমাদের হাটাজারি থেকে অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছে তাদেরকে পুনর্বাসিত করা সহ নতুন আরও কিছু মানুষজনকে যেন আমি আর্থিক প্রতিষ্ঠানগুলোতে চাকরি ব্যবস্থা করতে পারি, সেটা আমি চেষ্টা করবো। বাট মূলত আমার যেটা চেষ্টা সেটা হচ্ছে আত্মনির্ভরশীল, মানে ছোট ছোট উদ্যোক্তা সৃষ্টি করা। বড় ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হলে যেমন চাকরির ব্যবস্থা হবে, একই সাথে যদি আমরা আমাদের তরুণদেরকে, তরুণীদেরকে
বা যুব সমাজকে আমরা যদি এটাতে আগ্রহী করতে পারি, যে স্মল ইন্ডাস্ট্রি, এটা পোলট্রি হতে পারে, এটা এগ্রিকালচার হতে পারে, এটা ফ্রিল্যান্সিং হতে পারে, এটা ডিজিটাল মার্কেটিং হতে পারে, অনেক কিছু হতে পারে, ওই দিকেও যদি আমরা ওনাদেরকে প্রমোট করতে পারি তাহলে বেকার সমস্যা অনেক দূর সমাধান হবে। এবং একই সাথে আমাদের নেতা জনাব তারেক রহমান 31 দফা একটি ধারা দিয়েছেনই যে উনিও কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, মিনিমাম 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। তো এই 1 কোটি কর্মসংস্থানের মধ্যে আমি নিজেও চেষ্টা করব যাতে মিনিমাম লক্ষাধিক বেকার যুবক হাটাজারি থেকে যেন আমি এখানে অ্যাডজাস্ট করতে পারি, এবং যতদিন পর্যন্ত না পারি যে বেকার ভাতাটা দিবে বা কর্মহীনদের জন্য যে 1 বছরকালীন ভাতাটা দিবে, এখানেও যেন আমি একটি সর্বোচ্চ অংশ আমার হাটাজারির জন্য আনতে পারি, সে বাইজিদের জন্য আনতে পারি, সেই চেষ্টা আমার থাকবে। আপনি বেকার সমস্যার কথা বলেছেন, সড়কের বিষয় বলেছেন, এর বাইরে আর কোনো পরিকল্পনা আছে কিনা হাটাজারিকে? অবশ্যই আছে। আমরা যেটা প্রস্তাব করেছি এবং আপনারা দেখেছেন আমাদের সামাজিক মাধ্যমে আমাদের ইউনিয়ন ওয়াইজ বা আমাদের ইউনিয়নের ওয়ার্ড ওয়াইজ কিন্তু আমরা আস্তে আস্তে ম্যানিফেস্টো দিচ্ছি যে আমাদের কোথায় কি সমস্যা আছে। আমাদের একটি বিশেষজ্ঞ টিম হাটাজারির প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে যাচ্ছে, ওখানে স্থানীয় সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছি। প্রথম ধাপে যেটা আমরা চেষ্টা করব সেটা হলো প্রতিটি ইউনিয়নে মাতৃসেবা নিশ্চিত করা, একটি ফ্রি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা, এবং এটাকে আমরা পল্লী চিকিৎসক যারা আছে, যারা প্রিভেনশন অফ ডিজিজ, মানে মানুষকে সচেতন করে প্রাথমিক চিকিৎসা দিবেন এবং যাতে মানুষ অসুস্থ না হয় তাদেরকে সেই ব্যাপারেও একটু পরামর্শ দিবেন, হাইজিনের ব্যাপারে পরামর্শ দিবেন, বা স্বাস্থ্যসম্মতভাবে কিভাবে নিজেকে পরিষ্কার রাখতে হয় যাতে পানিবাহিত রোগ আমাদেরকে, যেটা সবচেয়ে বেশি সমস্যা হয় গ্রামে, এগুলো করা। অলরেডি বুড়িচুরি স্বাস্থ্য ক্যাম্পও করেছেন, হেলথ ক্যাম্প করছি, কালকেও আরেকটি আছে, এটা ফ্রি। প্রায় এখানে আমরা ফ্রি চিকিৎসাও দিচ্ছি, ওষুধও দিচ্ছি, এবং এটা কন্টিনিউ থাকবে। কিন্তু মানে প্রাতিষ্ঠানিকভাবে আমরা চাই আমাদের হাটাজারি হেলথ কমপ্লেক্সকে একটি উন্নত আধুনিক হাসপাতালে পরিণত করতে, প্রতিটি ইউনিয়নে একটি করে অ্যাম্বুলেন্স দিতে, মাতৃসেবার জন্য ট্রেইনড মিডওয়াইফ যেন আমরা ওখানে দিতে পারি, এবং ইউনিয়ন হেলথ কমপ্লেক্স করার প্রয়োজন আছে, যেখানে নেই সেখানে করবো, এটাকে আধুনিকায়ন করব, এবং সুলভ মূল্যে ওখানে যেন ওষুধপত্র পাওয়া যায়, ওষুধপত্রের জন্য যেন সদরে আসতে না হয় বা শহরে যেতে না হয় সে ব্যবস্থা করা। ইতিমধ্যেই আমরা ব্যক্তিগত উদ্যোগে বুড়িচুরি ইউনিয়নে অলরেডি একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যেটা জনগণের সেবার জন্য নিয়োজিত থাকবে। আমরা এভাবে চেষ্টা করব, সরকারি উদ্যোগে হোক বা ব্যক্তি উদ্যোগে হোক, আমরা যেন প্রতিটি ইউনিয়নে অবশ্যই একটি করে অ্যাম্বুলেন্স দিতে পারি, যেটা আমাদের জনগণ সহজ বা অসাধারণ উদ্যোগ, এটা অসাধারণ উদ্যোগ। এইবার আমরা একটু একটা ভিন্ন প্রসঙ্গে যাই, সেটি হচ্ছে বিগত জুলাই আন্দোলনের পরে যে গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ আছে, তো সে কারণে আওয়ামী লীগ এবার নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। সেক্ষেত্রে আওয়ামী লীগের কিছু সমর্থক তো আছে দেশের সব জায়গায়, বা হাটাজারিতেও থাকতে পারে, বা যারা নীরবভাবে হয়তো আওয়ামী লীগকে ভোট দিত একসময়, যেটা আওয়ামী লীগকে ভোট দিতে পারছে না, তাদের একটা অংশ তো আছে, বা যেটা হয়তো একটা ভোট ব্যাংক বা যেটা বলি, যেভাবে বলি না কেন, সেই ভোটারগুলোর উদ্দেশ্যে আপনার কোনো মেসেজ আছে কিনা? আমার সকলের উদ্দেশ্যে একটা মেসেজ আছে। 5ই আগস্টের পরে হাটাজারিতে কোনো ধরনের হানাহানি, কোনো ধরনের প্রতিহিংসা পরায়ণ কোনো কর্মকাণ্ড হয় নাই। এটা হয় নাই মূলত সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির জোরালো ভূমিকার কারণেই। নিশ্চয়ই তো মানুষ যদি হয়ে মানে আমাদের যদি মনুষ্যত্ববোধটা আমরা যদি ব্যবহার করি, আমরা যদি বিবেকবোধটা ব্যবহার করি, তাহলে অবশ্যই আমি আশা করব যারা হাটাজারিবাসীকে সুরক্ষিত রেখেছে সবচেয়ে কঠিন সময়ে, জনগণ নিশ্চয়ই তাদেরকেই তাদের ভোটাধিকার প্রয়োগ করে আবার তাদের অভিভাবকের বা তাদের প্রতিনিধিত্ব করার জন্য ব্যবস্থা করে দিবেন। আমি মনে করি আওয়ামী লীগের যে ভোট ব্যাংকের কথা বলছেন, যেহেতু তারা নিষিদ্ধ রাজনৈতিক দল, তারা হয়তো দলগতভাবে নির্বাচন করতে পারবে না। আমি বিশ্বাস করি যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা তাদের সার্বিক যাতে কোনো নিরীহ লোক হেনস্থা না হয় এটা আমরা নিশ্চিত করেছি। আমরা বিশ্বাসী যারা আওয়ামী লীগের সমর্থক, যারা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন না, তাদের ভোট অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষেই থাকবে। কারণ বাকি যারা আছে তাদের দল ছোট হলেও তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠান, আওয়ামী লীগের মানে নিয়ন্ত্রণাধীন বিভিন্ন প্রতিষ্ঠান, মার্কেট এগুলো দখল করেছে। তো সেখানে বিএনপির কোনো ধরনেরই এই ধরনের কোনো অভিযোগ বিএনপির বিরুদ্ধে নেই, এবং বিএনপি সবসময় চেষ্টা করেছে সামাজিক নিরাপত্তা এবং শান্তি বজায় রাখতে, সৌহার্দ্য বজায় রাখতে। তো সেই হিসেবে আমি মনে করি যদি আমরা আমাদের বিবেক দিয়ে চিন্তা করি, অবশ্যই
এই ভোটগুলো বিএনপির পক্ষে আসার কথা। হাটহাজারী ভোটারদের উদ্দেশ্যে আপনার বিশেষ কোনো মেসেজ আছে কিনা একটু? আমার একটাই মেসেজ, 17 বছর ধরে কেউ আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি, এবার একটি সুযোগ এসেছে। এবার সুযোগ এসেছে হাটহাজারীকে উন্নত করবার জন্য। ওনাদের দৃষ্টিতে যে প্রার্থী সর্বোচ্চ যোগ্য, ওনাদের দৃষ্টিতে তাকেই যেন তারা ভোট দেয় এবং ভোটারের উপস্থিতি যেন হাটহাজারীতে সর্বোচ্চ হয়। তাহলেই একটি উন্নত এবং আধুনিক হাটহাজারী, নিরাপদ হাটহাজারী করার একটা সুযোগ আমরা পাবো। আমি আশা করছি, ওনাদের সাহায্য কামনা করছি, ওনাদের ভোটও চাচ্ছি এবং একই সাথে আমি এই প্রত্যয় ব্যক্ত করতে চাই, উন্নয়ন বা উন্নতি কারো একার পক্ষে করা সম্ভব নয়। যদি জনগণ আমাকে, হাটহাজারী বায়েজিদবাসী যদি আমাকে ওনাদের যে মহামূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করে, ওনাদের সকলকে সাথে নিয়ে এই হাটহাজারী বায়েজিদকে একটি আদর্শ সংসদীয় এলাকা হিসেবে আমরা গড়ে তুলতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। আমরা আপনার সার্বিক সফলতা কামনা করি। এতক্ষণ আপনারা আমাদের সময় দিয়েছেন, আপনার প্রতি কৃতজ্ঞতা। আমরা আশা করছি আপনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে একটি সুন্দর হাটহাজারী এলাকা আপনি আমাদের উপহার দিতে পারবেন, এই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।